আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 6 নম্বর ক্লাস, অর্থাৎ 6 নম্বর ক্লাসে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো রেক্ট্যাঙ্গেল টুল বা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল, এই বিষয়গুলো আমরা একটু দেখি। ফটোশপে চলে গেলাম, যাওয়ার পরে দেখেন ফটোশপের মধ্যে আমরা রেক্ট্যাঙ্গেল কথাটার সাথে কিন্তু কম বেশি সবাই পরিচিত। কিভাবে পরিচিত আমরা যদি একটু দেখি, এইখানে প্রথম ক্লাসে যেটা করেছিলাম সেখানে লেখা আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এই যে মার্কিউ টুল, এই টুলসটার নাম কিন্তু মূলত মার্কিউ টুল, বাট রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আমরা জানি যে চারকোনা বিশিষ্ট যেটা, এবং ইলিপ্টিক্যাল হচ্ছে রাউন্ড যেটা সেটা। একইভাবে এই একটা টুল দেখা যাচ্ছে যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম পেন টুল, এবং আজকে দেখবো হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল, যেটা কিনা একটা শেপ তৈরি করে। এবং অবশ্যই প্রফেশনাল ডিজাইনের ক্ষেত্রে এইখান থেকে মূলত শেপ ব্যবহার করতে হয় বা শেপ ক্রিয়েট করতে হয়। ওকে, পেন টুলের শেপ অপশনের মাধ্যমে কিন্তু আমরা একটা শেপ নিতে পেরেছিলাম। ওকে, বাট এখান থেকে শেপ নেওয়া হয়ে থাকে বিভিন্ন ডিজাইনের মধ্যে, কিন্তু যদি আমাদের চারকোনা বিশিষ্ট কোনো শেপ দরকার হয়, বা রাউন্ডেড কোনো শেপ দরকার হয়, অথবা এলিপস শেপ দরকার হয়, অথবা কাস্টম শেপ দরকার হয়, বা কর্নার যুক্ত কোনো শেপ যদি দরকার হয়, তখন এইখান থেকে আমরা নিতে পারি। কারণ এই এই জায়গা থেকে নিলে প্রপোর্শনটা ঠিক থাকে। আমরা রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করলাম, দেন একটা ক্লিক করে এইভাবে যদি টান দিয়ে ড্রাগ করে ছেড়ে দেই, দেখেন একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। পাশাপাশি অটোমেটিক একটা লেয়ারও তৈরি হলো, যে লেয়ারের একটা আইকনও আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে বলে শেপ আইকন। এই শেপ আইকনের উপরে ডাবল ক্লিক করলে কালারের প্যালেট চলে আসবে, দেন আমরা এইভাবে লাইভ দেখে দেখে কালারগুলো পরিবর্তন করে দিতে পারবো। ওকে, অন্যদিকে এই স্টক কালারও কিন্তু আমরা দিতে পারি। স্টক কালার সেট করে দিলাম, এবং এখান থেকে আমরা চাইলে বাড়িয়ে দিতে পারি, অথবা আমরা এইভাবে দিতে পারি, এইভাবে। ওকে, তো এখানে তাহলে কয়টা কালার প্লেস করা গেল? দুটো। আমরা স্টক কালারটাকে আপাতত বন্ধ করে দেই। এখানে নিজের মতো করে একটা ক্লিক করে আমি যেভাবে ইচ্ছা সেই সাইজে কিন্তু একটা শেপ নিতে পারি। তবে আমি যদি চাই যে ফিক্সড সাইজে একটা শেপ নিব, সেই ক্ষেত্রে কি করতে হবে? রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে জাস্ট একটা ক্লিক করতে হবে। দেখেন এখানে একটা বক্স চলে আসছে। ওয়াইডের জায়গায় যদি আমি 2IN লিখে দিই, IN মানে হচ্ছে ইঞ্চি, PX মানে পিক্সেল, আমি এখানেও দিয়ে দিই 2IN, দেন ওকে করলাম, তাহলে এই যে শেপটা দেখা যাচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা শেপ। আমরা কিন্তু উপরে গেলেই বুঝবো। দেখেন এই যে এই 5 থেকে 7 এটুকু কিন্তু 2 ইঞ্চি। হ্যাঁ, তো 2 ইঞ্চি। আবার এই পাশে আমরা দেখি, এই যে এই একের সোজা আবার তিনের সোজা, মানে 2 ইঞ্চি কিন্তু উপরে নিচে দুই পাশেই 2 ইঞ্চি আমরা দেখতে পেলাম। এভাবে আমরা নির্দিষ্ট একটা শেপ নিতে পারি নির্দিষ্ট একটা সাইজে। তবে অবশ্যই এটা কিন্তু কর্নার যুক্ত, বা চারপাশে 4টা কর্নার থাকছে। আবার আমরা যদি চাই যে কর্নার থাকবে না, বাট এইরকম একটু গোল থাকবে, কার্ভ থাকবে, এখানে অনেক বেশিই দেখা যাচ্ছে। বাট আমি যদি ওপরে এই যে রেডিয়াস নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই রেডিয়াসের জায়গাটাতে আমরা 10 পিক্সেল 10px লিখে এন্টার প্রেস করলে ফিক্সড হয়ে গেল। এই দেখেন এই চারপাশে কিন্তু 10 পিক্সেলের একটা রেডিয়াস তৈরি হলো। আমরা যদি এখান থেকে 20 দিয়ে দেই, দিয়ে এন্টার প্রেস করি, এই যে 20 পিক্সেলের একটা কার্ভ তৈরি হলো। আমরা যদি এখান থেকে 50 পিক্সেল দিয়ে দেই, তাহলে 50 পিক্সেলের একটা কার্ভ তৈরি হলো। এখান থেকে আমরা যদি 100 দিয়ে দেই, তাহলে 100 পিক্সেলের একটা কার্ভ তৈরি হবে। আমরা যদি এখান থেকে 500 দিয়ে দেই, তাহলে 500 পিক্সেলের একটা কার্ভ তৈরি হবে। এভাবে আমার যতটুকু দরকার চারপাশের কার্ভ গুলো বা রাউন্ড গুলো আমরা ঠিক ওভাবে এই জায়গা থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওকে, তো আপাতত আমি 10 রেখে দেই, এবং এই সবগুলোকে ডিলিট করে দেই। তার মানে কার্ভ যুক্ত শেপ আমরা নিতে পারি, এবং অবশ্যই প্রত্যেকটাই কিন্তু অটোমেটিক লেয়ার তৈরি হবে। এরপর আমরা দেখছি ইলিপস টুল। ইলিপস টুলটা হলো এই যে একেবারে গোল, যেটা সেটা ডিম আকৃতি হতে পারে, অথবা একেবারে গোল হতে পারে, যেভাবে ইচ্ছা আমরা সেইভাবেই নিতে পারি এই ইলিপস টুলটাকে। ওকে, এখন
এটাও কিন্তু আমি চাইলে ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিতে পারি। প্রত্যেকটাই হচ্ছে অটো শেপ, অটো লেয়ার তৈরি হবে এবং প্রত্যেকটাই আমার শেপ, বাট এক একটা এক এক ধরনের, কোনোটা কার্ভ যুক্ত, কোনোটা কর্নার যুক্ত, কোনোটা রাউন্ড, কোনোটা এই যে কর্নার দেখা যাচ্ছে, এই যে কর্নার, কয়টা কর্নার, তিনটা, আর দুইটা, পাঁচটা। আমি চাইলে আরো বেশি বা কম নিতে পারি, অর্থাৎ উপরে অপশনের মধ্যে দেখেন 5, অর্থাৎ পাঁচটা কর্নার তৈরি হবে, পাঁচটা সাইড তৈরি হবে। এখানে আমি যদি 3 দিয়ে এন্টার প্রেস করি, দেন একটা ক্লিক করে ড্রাগ করি, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছি। আমরা যদি 2 দিয়ে এন্টার প্রেস করি তাহলে কি লেখা আসছে, এই যে দেখেন 3 হচ্ছে মিনিমাম এবং 100টা হচ্ছে ম্যাক্সিমাম, এখানে কর্নার তৈরি করা যায়। আমি যদি 101 দিয়ে দেই একই মেসেজ আসবে, আমি যদি 100 দিয়ে দেই তাহলে ঠিক আছে, মানে মিনিমাম 3টা কর্নার হবে, ম্যাক্সিমাম 100টা কর্নার হবে। তো আমি এখানে আবার যদি 5টা দিয়ে দিই, এই যে চলে আসছে। আমি যদি এখানে 10টা দিয়ে দেই তাহলে এই যে 10টা কর্নার চলে আসছে। এখানে যদি 6টা দিয়ে দেই, যে 6টা চলে আসছে। তো আলটিমেটলি যে কোনো ধরনের কর্নার যুক্ত শেপ আমার দরকার হলে এইভাবে আমি নিয়ে নিতে পারি। ওকে, এরপরে লাইন টুল, অর্থাৎ একটা লাইন তৈরি হবে, দেখেন এই যে জাস্ট একটা লাইন, তবে এই লাইনটা কিন্তু একটা শেপ, এই যে শেপের আইকন দেখা যাচ্ছে। আমি চাইলে এই লাইনের ওয়েটটাকে একটু বাড়িয়ে দিতে পারি, ওয়েট বলতে উপরে নিচে একটু বড় হবে, বেশি ওয়েটই হবে, সেটার জন্য এখানে 1 দেখতে পাচ্ছি, তো আমি 10 দিয়ে দিই। এই যে দেখেন 10 পিক্সেলের একটু ওয়েট তৈরি হলো। আমি এখানে যদি 20 দিয়ে দেই আর একটু মোটা হবে, সেটা আমরা বুঝতে পারছি। ওকে, এইভাবে আমরা চাইলে নিজেদের মতো করে মোটা চিকন করে ব্যবহার করতে পারি, আমাদের যেটা প্রয়োজন হয় আমরা সেটা ব্যবহার করতে পারবো। নেক্সট হচ্ছে কাস্টম শেপ টুল। কাস্টম হচ্ছে আমরা শেপ তৈরি করতে পারি, শেপ তৈরি করতে পারি, অথবা আমরা উপরে এই যে ছোট্ট একটা অপশন, এই অ্যারো কিতে ক্লিক করার পরে এই যে শেপ গুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু ডিফল্ট শেপ, অর্থাৎ ফটোশপের মধ্যে এগুলো ছিল। আমরা যে কোনো একটা ক্লিক করলাম এবং এইভাবে ক্লিক করে ড্র্যাগ করলাম, দেখেন একটা শেপ তৈরি হলো। আবার এখানে প্রজাপতিটা যদি নেই আমরা, এই যে দেখতে পাচ্ছি, এই যে আমাদের শেপের আইকন কিন্তু দেখাই যাচ্ছে। এখান থেকে আমরা এইভাবে ডিফল্ট ভাবে শেপ ব্যবহার করতে পারি, তবে আপনাদের হয়তো এতগুলো থাকবে না। আরো যদি নিয়ে আসতে চাই তাহলে ডান পাশে ছোট্ট সেটিংস অপশন একটা ক্লিক করে নিচের সবগুলো হচ্ছে শেপ, যে কোনো একটাতে ক্লিক করলাম, ওকে করব না, ক্যান্সেল করব না, অ্যাপেন্ডে একটা ক্লিক করলাম, এই যে দুটো চলে আসছে, এই যে। ওকে, এভাবেই আমরা বিভিন্ন ধরনের শেপ ডিফল্ট ভাবে ব্যবহার করতে পারি, যেমনটা আমরা প্যাটার্নের ক্ষেত্রে ডিফল্ট ভাবে প্যাটার্ন ব্যবহার করেছি, ব্রাশ ব্যবহার করেছি, শেপও ব্যবহার করা যায় এবং তৈরিও করা যায়। শেপ নিজের মতো করে তৈরি করতে গেলে অবশ্যই এই একটা জাস্ট স্যাম্পল আমরা একটা দেখি, হ্যাঁ, যে কিভাবে তৈরি করে। দুটো আমরা ধরলাম এইভাবে এবং এই দুটোকে আবার আমি কপি করে নিচে রেখে দিলাম, জাস্ট একটা কিছু তৈরি হলো। আমরা এই চারটাকেই যদি সিলেক্ট করে রাইট ক্লিক করে মার্জ শেপ করে দেই, মানে একটা শেপে পরিণত করে ফেললাম, এবং এডিট থেকে চলে যাব ডিফাইন কাস্টম শেপ। এখানে দেখেন ডিফাইন ব্রাশ তৈরি করেছিলাম, ডিফাইন প্যাটার্ন তৈরি করেছিলাম, আজকে তৈরি করব ডিফাইন কাস্টম শেপ, দেন ওকে। আমরা চলে যাই কাস্টম শেপের মধ্যে এবং এখানে লাস্ট যেটা সেটাই কিন্তু আমরা এই যে তৈরি করেছি। ওকে, এইভাবে আমরা শেপও তৈরি করে দিতে পারি। তো এখানে প্রত্যেকটাই শেপ, এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আমরা একটু দেখি যে একটা লোগো, অর্থাৎ আমরা একটা সিম্পল লোগো কিভাবে ট্রেস করতে পারি সেই বিষয়টা দেখব। এই লোগোটা দেখতে কিন্তু একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, তাই না? আসলে কিন্তু না, এটা অনেক সহজ একটা লোগো। এটাকে আমরা ট্রেস করব, ট্রেস, হ্যাঁ ট্রেস করব। তো কিভাবে করতে পারি? এটা ট্রেস করার জন্য আমরা দুটো টুলস ব্যবহার করব, একটা হচ্ছে পেন টুল, একটা হচ্ছে এখান থেকে ইলিপস টুল। তো ইলিপস টুলটা প্রথমে নেই, পাশাপাশি ফিল কালারটাকে বন্ধ করে দেই, স্ট্রোক কালারটাকে আমরা ওপেন করে দিই। ওকে, এবার আমরা যদি দেখি, দেখেন এই যে ডান পাশের অংশটুকু, এই অংশটুকু প্রথমে তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমাদের একটা স্ট্রোক কালার নিতে হবে। এখন স্ট্রোক কালার তো খুবই অল্প দেখা যাচ্ছে, বাট এখান থেকে আমি একটু বাড়িয়ে দিই, তাহলে এইটার মতো করে নিচেরটার মতো করে একটু মোটা করে দিতে হবে। হ্যাঁ,
অনেক হয়ে গেল। আরেকটু দিতে পারি, 35, তো এখানে আমি যদি 38 দিয়ে দেই মোটামুটি হলো। দেখেন এই যে পেছনেরটার মতো কিছুটা হলো। এখন কথা হচ্ছে ডান পাশে তো অর্ধেক অংশ, এখানে তো পুরো একটা রাউন্ড, অর্ধেকটা আমি কিভাবে করব? তাহলে আমাকে অর্ধেক কেটে ফেলতে হবে। এটা কাটবো কিভাবে? এটা কাটার জন্য আমরা নিশ্চয়ই গত ক্লাসে দেখেছিলাম পাথ সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। পাথ সিলেকশন টুল হচ্ছে যে কোনো শেপের উপরে আমরা ক্লিক করলে বুঝতে পারবো যে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। একটা ক্লিক করলাম, কয়টা দেখতে পাচ্ছি? একটা, দুটো, তিনটা, চারটা, চারটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হলো অ্যাঙ্কর পয়েন্ট মিন্স, আমরা যদি সহজে একটু বুঝি, এটা হচ্ছে এক একটা খুঁটি বা এক একটা পিলার। বিল্ডিং এর যে প্লার গুলো থাকে, পিলার, এই পিলার আমরা বলতে পারি। যেমন এখানে এই পিলারটা বা এই অ্যাঙ্কর পয়েন্টটা এই অংশটুকু ধরে রেখেছে। ওকে, এই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু এতটুকু অংশ ধরে রেখেছে, এতটুকু। আবার এই নিচের অ্যাঙ্কর পয়েন্ট এতটুকু অংশ ধরে রেখেছে। আবার এই অ্যাঙ্কর পয়েন্টও এতটুকু। তার মানে আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দেই বা ভেঙে ফেলি, আমরা যদি পিলারের কথা বলি, তাহলে পিলারটা যদি আমি ভেঙে ফেলি, এই অংশটুকু কিন্তু মুছে যাবে। আবার এটাকে যদি আমি ভেঙে ফেলি, তাহলে এই অংশটুকু থাকবে না। এভাবে। তো অ্যাঙ্কর পয়েন্ট ধরতে হয় কি দিয়ে, বা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে হয়, আমরা গত ক্লাসে দেখেছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাকে সিলেক্ট করতে হয়। বাইরে থেকে একটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ফিক্সড করে ছেড়ে দিলাম। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো কিন্তু মাঝখানে একটু মানে স্পেস দেখা যাচ্ছে, মানে এগুলো সিলেক্ট অবস্থায় নেই, শুধুমাত্র এটাই সিলেক্ট হয়েছে। তো আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে যদি ডিলিট অপশন প্রেস করি, সাথে সাথে অর্ধেকটা ডিলিট হয়ে গেল। ওকে, তার মানে এটা আমার কমপ্লিট হলো। এবার এটাকে আমি এই জায়গাটায় রেখে দিই। এই অর্ধেকটা কিন্তু আমরা তৈরি করে ফেললাম। এবার আমরা ছবির উপরে একটা ক্লিক করে বা এটাকে সিলেক্ট করে এই হলুদ অংশটুকু তৈরি করি। এটা তৈরি করার জন্য পেন টুলের শেপ অপশনটা ব্যবহার করব। আমরা যদি একটা ক্লিক করি, একটা লেয়ার তৈরি হলো, দেখতে পাচ্ছি। আমরা এখানে একটা ক্লিক করলাম, এই জায়গাটাতে একটা ক্লিক করে এইভাবে টেনে মিলিয়ে দিলাম। ওকে, এখন দেখেন একটা হ্যান্ডেল দেখা যাচ্ছে। এই হ্যান্ডেলটা যদি আমরা কেটে দেই সেটাই আমাদের জন্য বেটার, বাট আমরা যদি রেখে দেই তাহলে কি হবে? এখানে ক্লিক করার সাথে একটা পাথ তৈরি হবে বা একটা লাইন। এই লাইনটা কিন্তু এই হ্যান্ডেলটাকে কেন্দ্র করে এইভাবে এভাবে তৈরি হবে, ঠিক এইভাবে। বাট আমরা যদি অল্টা চেপে ধরে এইভাবে টান দিয়ে সোজা করে রেখে দেই, তাহলে কিন্তু এই সোজা একটা লাইন তৈরি হবে। বাট আমি টোটালি এটা রাখতেই চাচ্ছি না, এটা অ্যাকচুয়ালি আমার দরকারই নেই। তাহলে সেক্ষেত্রে কি করব? অল্টা চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টের মাঝখানে একটা ক্লিক করলাম, তাহলে এটা ডিলিট হয়ে গেল। দেন এবার এখানে ক্লিক করি এবং যেখান থেকে শুরু করেছি ওইখানে এসে ক্লিক করে এভাবে টেনে আমি এইভাবে মিশিয়ে দিতে পারি। আচ্ছা, এটাকে আমরা পাশে রেখে দিই। আমরা পরবর্তীতে এগুলো তৈরি করার পরে একটা একটা করে মিশিয়ে দিব। ওকে, আবার এখানে ক্লিক করলাম এবং এই সাদা অংশটাকে তৈরি করার জন্য একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এইভাবে ওকে মিশিয়ে দিলাম। এই হ্যান্ডেলটাকে আমরা ডিলিট করে দেই অল্টার চেপে ধরে, এটুকু তৈরি করলাম এবং এইভাবে এই যে এটা আমার তৈরি করা কমপ্লিট হলো। এবার আমরা যেটা করব, এখানে এই ছোট্ট গোলটাকে তৈরি করতে পারি। এটার জন্য আবার আমরা ইলিপস টুলটা কিন্তু নিতেই পারি, এটা খুব ভালো একটা অপশন। এটাও তৈরি হলো। এবার আমাদের এই কালোটা তৈরি করতে হবে, এটার জন্য ইলিপস টুল ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি, এখানে যে সাদা অংশটুকু, এই অংশটুকু কিন্তু ইলিপস টুল দিয়েই করা হয়েছিল। এইভাবে আমরা রেখে দিলাম। এখন দেখেন এই একটা দেখা যাচ্ছে, এটাকে আবার পেন টুল দিয়ে আমরা নিতে পারি। এই একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে টান দিয়ে এতটুকু অংশ এবং এটাকে ডিলিট করে দিয়ে আমরা এইভাবে এই যে তৈরি করে ফেললাম। একটা তৈরি করা মানেই আরো একটা হয়ে যাওয়া, কারণ এটাকে কপি করলে এটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিন্তু সবগুলো আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা মিলিয়ে দেই। এটাকে এখানে নিয়ে আসি, এটাকে এখানে নিয়ে এইভাবে রেখে দিলাম। ওকে, কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকেও চাইলে করতে পারি। এই জায়গা থেকে এই যে কালারটা
চেঞ্জ হয়ে গেল, দ্যাটস ইট। পরেরটা হচ্ছে ইয়েলোটা। তো ইয়েলোটা আমরা একটু নিচে দিয়ে দিই, বেশ একটু নিচে থাকুক, এখানে প্লেস করে দেই। দিয়ে আমরা একটু অ্যারো কির মাধ্যমে, কম্পিউটারের যে 4টা অ্যারো কি থাকে ওটার মাধ্যমে আপ ডাউন করে নিলাম, এবং এবার আমরা কালার দিয়ে দিই। এটা কিন্তু ফিল কালার, এই ইয়েলো কালারটা, হ্যাঁ, এবং স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এখন হচ্ছে এটা কি কালার ছিল? সাদা কালার। এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই সাদা, স্ট্রোক কালার তো ছিলই না, এটাকে বন্ধ করে দিলাম এবং এইভাবে এনে এখানে রেখে দিলাম, দ্যাটস ইট। পরেরটা হচ্ছে গোল, এখানে কালো একটা ছিল, এটাও কিন্তু ফিল কালার। তো ফিল কালার ছিল কালো কালার, স্ট্রোক কালার ছিল না, আমরা কালোটাকে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এরপরেরটা হচ্ছে এই কালোটা, তাহলে এটারও আমরা ফিল কালার দিয়ে দিই কালো, এবং স্ট্রোক কালার নান করে দিলাম। এই যে এখানে সুন্দরভাবে আমরা প্লেস করে দিতে পারি। ওকে, এরপরে কি? এরপর হচ্ছে এটা আবার এখানে রেখে দিই, দিয়ে আমরা এটাকে সাদা কালার করে দিতে পারি এবং স্ট্রোক কালারটাকে নান করে দেই, এইখানে দিয়ে দেব, ঠিক এই জায়গাটাতে। এই যে দেখতে পাচ্ছ আমাদের কমপ্লিট হলো। আরো একটা দেখা যাচ্ছে কিন্তু, এটা হবে ফিল কালার, এইভাবে এই যে ফিল কালারটাকে নিয়ে নিলাম, স্ট্রোক কালারটাকে নান করে দিলাম, দ্যাটস ইট। এটা যদি আবার কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলে কপি হলো, এই যে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এটাকে এভাবে মুভ করে ফেলতে পারি, মুভ করে এখানে প্লেস করে দেব এইভাবে। ওকে, তাহলে এই শেষটা থেকে প্রথমটা সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি এবং এইভাবে টেনে বের করে আলাদা করে ফেলি। দেখেন এটা কিন্তু অনেকটা হলো, বাট এখানে একটু মিলাতে হবে না? এখানে মেলানোর জন্য আমরা এটাকে ধরতে পারি, ধরে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই কর্নারে একটা ক্লিক করে আমি যদি টেনে এভাবে মিলিয়ে দিই, আবার এই জায়গাটাতে ক্লিক করে এই যে মিলিয়ে দিলাম, এটা কিন্তু মিলে গেল। ওকে, আরেকটু। ওকে, আচ্ছা, এটা কমপ্লিট হলো। এখন এই ইয়েলোটাকে আমরা একটু ডানে চাপিয়ে দিলাম, অন্যদিকে এটাকে এই জায়গাটুকু আরেকটু জুম করি, এটাকে আরেকটু পেছনে দিতে হবে, একটা স্টেপ পেছনে দিলাম। ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি দুই পাশটা কিন্তু মিলে গেল এবং আমাদের একটা লোগো তৈরি হলো, যেটা কিনা আমরা ট্রেস করলাম। ওকে, এভাবেই মূলত এই লোগোটাকে ট্রেস করতে হবে। আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে হচ্ছে এটা, এবং একটা ফেসবুক কাভার ডিজাইন। এই ডিজাইনটা টোটালি ডিজাইন করে দেখানো হবে না, অতিরিক্ত একটা ডিজাইন হিসাবে এটা দেওয়া হবে। এতদিন যে টুলস গুলো আপনাদের দেখানো হয়েছে সেই টুলস গুলোর মাধ্যমে এই ডিজাইনটা তৈরি করবেন। আমি একটু বেসিক আপনাদের বলে দিতে পারি, কারণ হচ্ছে এটা আহ, আহ, যেগুলো এতদিন দেখানো হয়েছে ঠিক ওগুলোই কিন্তু হোমওয়ার্ক হিসেবে দেওয়া হয়েছে, বাট এক্সট্রা একটা ডিজাইন আজকে দিলাম, সেটা হলো এটাকে পেন টুল দিয়ে তৈরি করতে পারেন। এখানে একটা ছবি দিবেন, এই ছবিটা এইটাই দিতে হবে এমন না, যে কোনো একটা ছবি আপনারা দিবেন গুগল থেকে নামিয়ে, এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে, শেপ ক্রিয়েট করে ওই শেপটাকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিবেন এই ছবিটা যেটা আপনাদের দেখানো হয়েছে। দেন এখানে ব্যাকগ্রাউন্ডের এই কালারটা দিয়ে দিবেন, এখানে আইকন গুলো যদি সম্ভব হয় দিবেন, হয়তো এটা দেখানো হয়নি যেহেতু এটা দেওয়ার দরকার নেই, বাট যদি পারেন দিবেন, না পারলে সমস্যা নেই, বাট টেক্সট গুলো কিন্তু দিতে পারবেন। লোগোটা চাইলে আমি দিয়ে দিতে পারি আপনাদের, লোগো এবং ছবি, অথবা অন্য কোনো একটা লোগো এখানে ব্যবহার করতে পারেন। মোটামুটি কথা হচ্ছে যারা কন্টিনিউ ক্লাস করেছেন, প্র্যাকটিস করেছেন, আমি জানি তারা এটা পারবেন। ওকে, আর যদি না পারেন তাহলে আগামী ক্লাসে বলবেন, আমি অবশ্যই দেখিয়ে দিব, কিন্তু এক্সট্রা হোমওয়ার্ক হিসেবে ওটা থাকবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস নলেজ। আজকে আমরা যেটা জানবো থিওরিক্যাল বিষয়, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার বিষয়ে আমরা একটু ধারণা নিব। যেমন আমাদের এই যে কাজ আমরা শিখছি, কাজের দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে ফ্রিল্যান্সিং করব বিভিন্ন মার্কেট প্লেসে, আরেকটা হচ্ছে জাস্ট দক্ষতা নেওয়ার জন্য বা গ্রাফিক্স শেখার জন্য আমরা অনেকেই এসেছি যে গ্রাফিক্সটা শিখবো শুধুমাত্র, যেটা হয়তো অফিসে বা পার্সোনালি বা কোনো কাজে হয়তো লাগতে পারে, ফ্রি বসে আছি এরকম চিন্তা ভাবনা থেকেও অনেকে শিখে থাকে। তো যাই হোক, আমাদের মেইন উদ্দেশ্য থাকে মার্কেট প্লেসকে কেন্দ্র করে বা মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়
বা ওই দিকটাকে বা ওইটাকে ফোকাস করেই মূলত আমরা কাজ শিখি। ওকে, তো মার্কেট প্লেস মূলত হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে কন্টেস্ট বেস মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে প্রজেক্ট বেস মার্কেট প্লেস, আরেকটা হচ্ছে সার্ভিস বেসড মার্কেট প্লেস। এই চার প্রকার মার্কেট প্লেস মূলত হয়ে থাকে। তো আমরা চার প্রকার মার্কেট প্লেস সম্পর্কে জানবো এবং কোথায় কোন টাইপের কাজ পাওয়া যায় বা কেমন কাজ, বা এই চারটার বিশ্লেষণ একটু করে আসি। সেটা হচ্ছে, প্রথমে আমরা যেটা দেখবো, মার্কেট প্লেস অ্যাকচুয়ালি অনেক, মার্কেট প্লেস অনেক আছে, হ্যাঁ, ওয়েবসাইট বিভিন্ন টাইপের রয়েছে, বাট সমস্ত মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করাও পসিবল না, কারণ শত শত হাজার হাজার মার্কেট প্লেস আছে। তবে পপুলার যে মার্কেট প্লেস গুলো আছে বা বাংলাদেশ থেকে যে মার্কেট প্লেস গুলোতে কাজ করা যায়, সেগুলো নিয়ে আমরা মূলত দেখবো বা আলোচনা করব। তার মধ্যে প্রথম বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে freelancer.com। এই ওয়েবসাইটটাতে দুই ধরনের কাজ করা যায়, একটা হচ্ছে কন্টেস্ট বেস। কন্টেস্টটা কেমন? কন্টেস্টটা হচ্ছে একজন বায়ার, সে তার কাজের ডিটেলস দিয়ে, আমরা এখান থেকে চাইলে দেখতে পারি, আহ, এখান থেকে আমরা দেখে নিতে পারি, জাস্ট মিনিট। যে কোনো একটা আমি ক্লিক করলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু কাজ। দেখেন এখানে কি লেখা, ক্রিয়েট এ পেজ ডিজাইন ফর মেইন চার্জার। আচ্ছা, ডেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছে, উই আর লুকিং টু ক্রিয়েট এ প্যাকেজ ডিজাইন ফর এ ইউকে মেইন চার্জার, চার্জারিং মেবি হবে এটা, ইটস এ ইউএসবি প্লাগ, হ্যাঁ ঠিক আছে। আই এম গোয়িং টু অ্যাটাচ সাম ইমেজ অ্যান্ড দ্য প্যাক ডাইমেনশনস। তার মানে একটা ইমেজও কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেটা ডাউনলোড করে আমাদের দেখতে হবে। যাই হোক, তো একজন ক্লায়েন্ট তার কাজের ডিটেলস লিখে এভাবে পোস্ট করবে, এবং আমরা যারা ফ্রিল্যান্সার বা আপনারা যারা ফ্রিল্যান্সার, তারা কি করতে হবে, এইটা দেখে একটা আইডিয়া জেনারেট করে কাজটা করতে হবে। তো প্রথম অবস্থায় কিন্তু আইডিয়া জেনারেট করতে একটু কষ্ট হবে, যে আসলে সে কি চাচ্ছে। প্যাকেজ ডিজাইন, প্যাকেজ ডিজাইনটা কেমন বা এটা কি, এটা দেখার জন্য আমরা প্রয়োজনে অন্যান্য যে প্রতিযোগী বা কন্টেস্ট হোল্ডার, তাদের ডিজাইনগুলো আমরা দেখে একটা আইডিয়া জেনারেট করতে পারি। সেটা দেখার জন্য কোথায় যেতে হবে, এন্ট্রিসে একটা ক্লিক করলাম, এখানে এখনো পর্যন্ত কোনো এন্ট্রি পড়েনি, সুতরাং এটা আমরা না দেখে বরং যেখানে এন্ট্রি পড়েছে এমন একটা কাজ আমরা দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা এমন একটা কাজ দেখব যেটা কিনা এন্ট্রি পড়েছে। তার মানে আমি যদি চাই যে নির্দিষ্ট কোনো কাজ দেখতে, সেক্ষেত্রে এখানে একটা ফ্ল্যার লিখে দিতে পারি। যদি ফ্ল্যার ডিজাইন থাকে তাহলে চলে আসবে। এই যে ফ্ল্যার দেখতে পাচ্ছি, আমরা এই ফ্ল্যারটাতে একটা ক্লিক করি। এখানে দেখেন ফ্ল্যারের বিষয়বস্তু কিন্তু দেওয়া, যে কি কি হবে ফ্ল্যারের মধ্যে, হ্যাঁ এখানে দিয়ে দেওয়া। এই ক্লায়েন্টটা কোথাকার, ইউনাইটেড স্টেট, এবং কতদিন এই কাজটা আমরা করতে পারবো, কতদিনের মধ্যে, 6 ডেজ, এই যে 6 দিন 19 ঘন্টা। এই কাজটার ডিমান্ড হচ্ছে মাত্র $10। ওকে, ডিজাইন এ ফ্লায়ার ফর আপকামিং অনলাইন ইভেন্ট ডিএস ডাবল এ 2021। এন্ট্রিস এর মধ্যে গেলে দেখি, এই যে দেখেন 21টা এন্ট্রি পড়েছে এখানে, এবং এইগুলো হচ্ছে ফ্লায়ার ডিজাইন। আমরা এখান থেকে দেখে একটা আইডিয়া জেনারেট করতে পারি যে অ্যাকচুয়ালি ইনি এই টাইপের ডিজাইন চাচ্ছে। তবে এর মধ্যে সবচেয়ে বেস্ট যে ডিজাইন আপনার কাছে মনে হবে, সেগুলোকে আপনারা দেখতে পারেন, কপি করা যাবে না, সেগুলোকে দেখে সেই অনুযায়ী ট্রাই করতে পারেন বা সেই অনুযায়ী ডিজাইন করতে পারেন, করে এখানে সাবমিট করতে হবে। ক্লায়েন্টের যেটা পছন্দ হবে ঠিক সেটাই উইন করিয়ে দিবে। উইন করানোর পরে যেটা হয়, যদি আপনারটা উইন করায় সাপোজ, তাহলে আপনি আপনার যে ফাইলগুলো, কাজের যে ফাইলগুলো, সে ফাইলগুলো তাকে সেন্ড করবেন। তারপরে যদি তার মনে হয় যে হ্যাঁ সব ঠিকঠাক আছে এবং সে যদি খুশি হয়, তবেই আপনাকে $10 সেন্ড করে দিবে, সাথে সাথে এই জায়গাটাতে আপনার ডলারটা শো করবে। ওকে, দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে কন্টেস্টের বিষয়। আচ্ছা, কিভাবে কন্টেস্ট সাবমিট করতে হয়, কিভাবে কি করতে হয়, এই বিষয়গুলো আমরা আগামী ক্লাস বা এই ফটোশপের লাস্ট ক্লাসে আমরা দেখব। সেদিন আমরা ফ্রিল্যান্সারে একটা অ্যাকাউন্ট ওপেন করব, প্রোফাইল কিভাবে আপডেট করতে হয়, কিভাবে এন্ট্রি এন্ট্রি দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখি প্রজেক্ট। প্রজেক্টটা কি? প্রজেক্টটা হচ্ছে একইভাবে ক্লায়েন্ট জাস্ট এখানে আমরা যদি এখান থেকে সোশ্যাল ভিডিও, ফটোশপ, পিএইচপি, ওয়েবসাইট, পিএইচপি, গ্রাফিক ডিজাইন, ওকে, এটা দেখতে পারি।
এখানেও কিন্তু একই ভাবে দেখেন এই যে ডিটেলস কি লিখেছে মাত্র এক লাইন, আই হ্যাভ অ্যান অ্যাপ ওয়্যার দ্য ইউআই নিডস টু বি ইমপ্রুভড দ্য এন্ড রিডিজাইনড। আচ্ছা, রিডিজাইন করবে, ইউআই ডিজাইন করবে। ওকে, ইউআই ডিজাইন হচ্ছে ইউজার ইন্টারফেস যেটাকে বলা হয়। ওকে, এটা গ্রাফিক্স এর একটা পার্ট বলা যেতে পারে। তো এই ডিজাইনটা করিয়ে নিতে চাচ্ছে 250 থেকে 750 ইউডি দিবে সে। ওকে, আর এখানে 6 ডেজ, হ্যাঁ 6 ডেজ 23 আওয়ার্স দেখা যাচ্ছে, মানে এই সময়ের মধ্যে আপনাকে বিট করতে হবে। বিট বলতে প্রপোজাল লিখতে হবে এই জায়গাটাতে, যে প্রপোজালটা হবে হচ্ছে এরকম। এটাও একটা আইডিয়া নেওয়া যেতে পারে যে প্রপোজালের মধ্যে গেলে দেখা যাবে যে অন্যান্য যারা প্রপোজাল দিয়েছে তাদের গুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি। যেমন এই একটা, হ্যালো, আই হ্যাভ রিড দ্য ডিসক্রিপশন অফ ইউর প্রজেক্ট অ্যান্ড আন্ডারস্টুড দ্যাট ইউ আর লুকিং ফর সামওয়ান টু ডিজাইন ইউআই। পাশাপাশি আই এম এ স্কিলড developer and designer that have an extensive experience in WordPress, WooCommerce, UI, UX, Wix। মোটামুটি এইগুলো সে পারে। ইভেন তার একটা লিস্ট সে দিয়ে দিয়েছে যে এই কাজগুলো সে করেছে। মানে বেসিক একটা একটা আইডিয়া তাকে দিতে হবে। এখানে আবার দেখেন মাত্র কয়েকটা লাইনে এইভাবে লিখেছে, আবার এইভাবে দিয়েছে। নিজের সম্পর্কে ছোট্ট একটু বক্তব্য দিতে হবে যে আমি এই কাজগুলো পারি, আমি কাজগুলো খুব সুন্দরভাবে করে দিতে পারবো, হ্যাঁ আমাকে কাজটা দিতে পারেন। এভাবে কিছু ছোট ছোট বক্তব্য লিখে এবং পোর্টফোলিও দিতে পারেন। যে প্রিভিয়াস জবের কিছু লিংক দিয়েছে, এগুলো চাইলে সে দেখে নিতে পারে। আমরা একটা চাইলে দেখে নিতে পারি, দেখি কি আছে এটার মধ্যে। এই যে ইউআইটা হচ্ছে কি, আপনি একজন ইউজার বা আমি একজন ইউজার, আমি কি দেখছি এখানে একটা ছবি, এখানে অর্ডার নাও লেখা, এখানে লোগোটা দেওয়া, এখানে মেনুগুলো দেওয়া। এই যে কোথায় কোন সাবজেক্ট, কোথায় কোন বিষয়টা হবে, কোথায় মেনু হবে, কোথায় লোগো হবে, কোথায় অর্ডার নাও কথাটা হবে, কোথায় ছবি দিতে হবে, এই বিষয়গুলোই ডিজাইন করে থাকে একজন ইউআই ডিজাইনার। ওকে, এই যে ওপরের যে ডিজাইনটা দেখা যাচ্ছে এটা কিন্তু ওয়েবসাইট ডিজাইনের বিষয় না, এটা হচ্ছে ইউআই ডিজাইন। জাস্ট কোথায় কোন টেক্সটটা হবে, কোথায় কোন ছবিটা হবে, এই বিষয়গুলো মূলত ডিজাইন করে থাকে একজন ডিজাইনার, এবং তাকেই বলা হয় ইউআই ডিজাইনার। এবং এর পেছনের যে কাজগুলো, যে একটা ক্লিক করলে এই যে পরের একটা পেজে চলে যাচ্ছে, এই কাজগুলো আবার ডেভেলপার করে থাকে। এটা ভিন্ন একটা বিষয়। আচ্ছা, যাই হোক, তো এভাবে আপনাকে একটা আইডিয়া জেনারেট করে আপনি চাইলে নিজের মতো করে লিখে দিতে পারেন। প্রপোজালের মধ্যে লিখে জাস্ট প্লেস বিট, এখানে ক্লিক করলে সবারটা যেমন দেখা যাচ্ছে আপনারটাও একইভাবে দেখা যাবে। দেন আপনার আপনার প্রপোজাল যদি তার পছন্দ হয়, বিট করা হচ্ছে এটার মেইন নাম, বা আমরা সবাই যেটা যে নামে চিনি বিট করা। হ্যাঁ, বিভিন্ন মার্কেট প্লেসে বিট করা কিন্তু কমন একটা শব্দ। তো এখানে এটাই হচ্ছে মূলত বিট করা। এটাকে মূলত বলা হয় প্রজেক্ট বেস কাজ। হুম। তো যার প্রপোজাল পছন্দ হবে বায়ারের, ঠিক তার সাথেই যোগাযোগ করে, বা কন্ট্যাক্টের জন্য অপশন থাকে, যোগাযোগ করার পরে সমস্ত ফাইল দিয়ে দিবে বা কাজটা বুঝিয়ে দিবে। দেন কাজ কমপ্লিট হওয়ার পরে ফাইলগুলো সাবমিট করে দিলে ডলারটা সে দিয়ে দিবে। জাস্ট এতটুকুই, এর বেশি কিছু না এখানে। শুধুমাত্র আপনাকে আপনার প্রোফাইলটা স্ট্রং করতে হবে, পোর্টফোলিওটা স্ট্রং করতে হবে, কাজগুলো পারতে হবে ভালোভাবে, তবেই আশা করি আপনি কাজ পাবেন। আচ্ছা, এটা ছিল হচ্ছে প্রজেক্ট পেজ এবং কন্টেস্ট পেজ। এরপরে দেখবো হচ্ছে আমরা সার্ভিস বেস। সার্ভিস বেসড হচ্ছে, আমরা fiverr.com সম্পর্কে সবাই কম বেশি জানি। এখানে কিভাবে কাজ হয় বা এখানে সার্ভিসটা কেমন হয়। একজন ক্লায়েন্ট আসবে, এখানে এসে লিখবে, যদি লেখে বিজনেস কার্ড, তার দরকার হচ্ছে বিজনেস কার্ড, সেখানে লিখবে। দেন এই যে কিন্তু সে ঢুকে গেল। ঢুকে গেল বলতে ছোট ছোট যে যে অপশন গুলো দেখা যাচ্ছে, এগুলো কি, এগুলোকে বলা হয় গিগ, GIG, এগুলোকে বলা হয় গিগ। এবং আমি যদি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিষয়টা বোঝাই, সেটা হলো আমরা fiverr.com-টাকে বলতে পারি একটা শপিং মল, যেটা কিনা একজন কাস্টমার ঢুকবে প্রথমে শপিং মলের মধ্যে। ওকে, তাহলে তার একটা উদ্দেশ্য নিয়ে তো ঢুকবে। তো এইখানে দেখেন বিজনেস কার্ডটাই হচ্ছে একজন ক্লায়েন্টের উদ্দেশ্য। ঢুকলো কোথায়? শপিং মলের মধ্যে, ফাইবারের মধ্যে। ঢোকার পরে এই যে এক একটা গিগ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা শোরুম হিসেবে আমরা ধরতে পারি। শোরুম, শপিং মলে ঢুকেই কিন্তু কেনা যায় না, একটা শোরুমে ঢুকতে হয়। এই এক একটা হচ্ছে এক একটা শোরুম। তো সে চাচ্ছে বিজনেস কার্ড কিনতে। তো এখানে যে কোনো একটা শোরুমে আমি ঢুকতে পারি, এই যে ঢুকে গেলাম।
ঢোকার পরে এখানে দেখেন শোরুমের মধ্যে কি থাকে, বিভিন্ন রকম প্রোডাক্ট সাজানো থাকে। তো এই লোকের শোরুমটা হচ্ছে বিজনেস কার্ড সংক্রান্ত একটা শোরুম বা একটা গিগ বলতে পারি। তো এইখানে আমি দেখতে পাচ্ছি সাজিয়ে রেখেছে, যে দেখা যাচ্ছে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড। ইভেন শোরুমের মধ্যে কিন্তু একজন লোক থাকে বলার জন্য যে এই কাপড়টা ভালো, এই কসমেটিক্সটা ভালো, বা এই জুতোটা ভালো। হ্যাঁ, তো এখানে বলার মতো তো কোনো ব্যক্তি নেই, অডিও কোনো সাউন্ড এখানে আসবে না। তো কিভাবে এখানে জানতে পারবে একজন ক্লায়েন্ট? এই যে টেক্সটের মাধ্যমে। বেসিক হচ্ছে $40। $40 বিনিময়ে এই লোকটার কাছ থেকে আপনি এই সুবিধাগুলো পাবেন। স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে $60। এই $60 বিনিময়ে এই সুবিধাগুলো আপনি পাবেন। প্রিমিয়াম হচ্ছে $90। এইভাবে লিখে দেওয়া আছে তিনটা। ইভেন গিগ সম্পর্কে কিছু বক্তব্য দেওয়া, অ্যাবাউট দিস গিগ। বিজনেস কার্ড টু সাইডেড, লেটার হেড হবে, ইনভেলপ তৈরি করে দিবে, ইনভয়েস তৈরি করে দিবে। ওকে, হোয়াট আর ইউ লুকিং ফর, মানে হোয়াট আর ইউ, এখানে কথাটা হচ্ছে যে দোকান সম্পর্কে বা শোরুম সম্পর্কে আপনি দেখেই বুঝবেন। ওকে, অথবা একটা কাগজ দিতে পারে, অথবা একটা ব্যক্তি থাকবে সে আপনাকে সব বলবে। আর এখানে তো আসলে বলার মতো তেমন কোনো বিষয় নেই, জাস্ট আপনাকে এখান থেকে পড়ে নিতে হবে। সে যে বক্তব্যগুলো দিবে সেগুলো পড়ে নিতে হবে। তার মানে আমরা যখন কোনো গিগ ওপেন করব তখন আমাদের গিগ সম্পর্কে একটু বক্তব্য লিখতে হবে, যে আমি কি কি সার্ভিস দিব, আমার কাছ থেকে কাজ করালে কি কি সুবিধা আপনি পেতে পারেন। ওকে, আর আপনার ডিমান্ডটা এখানে লিখে দিতে হবে। আর আপনি ব্যক্তিটার ছবি কিন্তু এভাবে থাকবে। কন্টাক্ট করার জন্য এখানে ক্লিক করা যেতে পারে, অথবা কন্টিনিউতে ক্লিক করলেও স্টেপ বাই স্টেপ তার সাথে কন্টাক্ট করে বা আপনার সাথে কন্টাক্ট করে সার্ভিসটা নিতে পারে আপনার কাছ থেকে। ওকে, এটাই হচ্ছে একটা শোরুম, এটা হচ্ছে একটা গিগ। তার মানে একজন ব্যক্তি ফাইবারে অ্যাকাউন্ট ওপেন খুলতেই পারে খুব সহজেই। যে কোনো লোক কিন্তু শোরুমে ঢুকতেই পারে সহজেই, কিন্তু একটা শোরুমে ঢুকে কিনতে গেলে টাকা লাগে, অথবা শোরুম দিতে গেলে মোটামুটি ঝামেলা পোহাতে হয়, সেখানে প্রোডাক্ট আনতে হয়, সেখানে লাইসেন্স করতে হয়, দোকানটা কিনতে হয় বা ভাড়া নিতে হয়, তাই না? তো এখানেও কিন্তু গিগ ওপেন করতে গেলে মোটামুটি একটু সমস্যা, সমস্যা ঠিক বলবো না, তাদের যে রুলস গুলো সে রুলস গুলো ফলো করতে হবে। তার মধ্যে আগে খুব সহজ ছিল, খুব সহজেই গিগ ওপেন করা যেত। একজন ব্যক্তি নতুন অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 7টা গিগ ওপেন করতে পারে বা 7টা শোরুম দিতে পারে। সেটা এক একটা এক এক বিষয়ের উপর হতে পারে, কোনোটা বিজনেস কার্ড, কোনোটা ফ্ল্যাট, এক একজন এক এক বিষয়ের উপরে দিতে পারেন। ওকে, বাট এখন যে সমস্যাটা ফেস করে ম্যাক্সিমাম পার্সন, সেটা হচ্ছে এক্সাম দিতে হয় একটা ইংরেজির উপরে, ইংলিশের উপরে একটা এক্সাম দিতে হয়, দেন গিগ ওপেন করতে পারে। আগে এই বিষয়টা ছিল না। তো আর এখানে আসলে কি, গিগ ওপেন করলেই যে কাজ পাওয়া যাবে বিষয়টা কিন্তু এরকম নয়। এখানে ভালো মানের ডিজাইনার হতে হয় এবং যথেষ্ট পরিমাণ মার্কেটিং করতে হয়, যথেষ্ট অভিজ্ঞতা থাকতে হয়। দেন আস্তে 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 স্টেপ বাই স্টেপ আপনার গিগ গুলো ওপরের দিকে চলে আসে। ওপরের দিকে আসা বলতে আমি কি বোঝাচ্ছি দেখেন, একজন ক্লায়েন্ট ঢুকেই কিন্তু আপনারটা এখানে পাবে না, আপনার গিগটাই পাবে না। এখানে প্রথমে যাদের গিগ পাচ্ছে তারা যথেষ্ট কোয়ালিটিফুল এবং তাদের গিগ গুলো মার্কেটিং করার মাধ্যমেই কিন্তু প্রথমে চলে আসছে। আপনি একজন কাস্টমার হলে একটু চিন্তা করে দেখেন, এখানে আপনি এসে আপনি কি নিচের দিকে এইভাবে স্ক্রল করে এসে তারপর এখানে 1 2 3 4 এগুলো চাপ দিয়ে পরের যে পেজ গুলো সেগুলোতে যাবেন? কখনো না। আপনি অবশ্যই ঢুকেই প্রথমটা ক্লিক করবেন, অথবা তারপরেরটা, অথবা তারপরেরটা, বা 2 3 লাইন পরে হয়তো যে কোনো একটা। তো মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু এগুলো প্রথম দিকে আসছে, এবং 1 2 দিনে আসেনি, যথেষ্ট সময় ব্যয় করার পরেই কিন্তু এগুলো আসছে, এবং অভিজ্ঞ পার্সন যারা তারাই প্রথম দিকে আসতে পারে। তো আমি বলবো যে প্রথমেই সবসময় আমরা চেষ্টা করব freelancer.com এর মতো সহজ মার্কেট প্লেসে কাজ করার, ওইখানে কন্টেস্ট করাটাই হচ্ছে প্রথমে উচিত। তারপরে ওখানে ক্লায়েন্টের মাইন্ড রিড করার একটা বিষয় থাকে, ক্লায়েন্টের মাইন্ড বুঝতে হয়, ক্লায়েন্ট কি চাচ্ছে বুঝতে হয়, তার শর্ট কথাটা আমাদের বুঝে নিতে হয়। এইভাবে ওখান থেকে মার্কেটটা বুঝে, ক্লায়েন্টের মাইন্ড বুঝে প্রজেক্ট করতে হয় ওই ফ্রিল্যান্সারিং। দেন ওখান থেকে স্টেপ বাই স্টেপ বা পরের স্টেপ হচ্ছে fiverr.com, এখানে আসতে হয়। বাট আমি টোটালি কিচ্ছু জানলাম না, আমি চাচ্ছি তাল গাছের মাথায় একটা লাফ দিয়ে উঠে যে তালটা পেড়ে নিয়ে চলে আসবো, তাহলে কিন্তু ওই মানে কাঙ্ক্ষিত জিনিসটা আর পাবো না, যেটা হবে ঠ্যাং হাত পা ভেঙে যাবে, এটাই কিন্তু হবে। তো একটা লাফ দিয়ে বা এক দৌড়ে আমরা অনেক বড় বড় ডলার ইনকাম করার চিন্তা না করে, যেটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি আমি, হ্যাঁ, আপনারা চাইলে যেতেই পারেন, আমি ডিসকারেজ করব না বা আমি বলবো না যে এখানে যাবেন না। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। প্রথমে চেষ্টা করবেন অবশ্যই ছোট ছোট ইনকাম দিয়ে শুরু করা, প্র্যাকটিস করা। প্র্যাকটিস মিন্স ফ্রিল্যান্সার থেকে কন্টেস্ট করাই হচ্ছে একটা প্র্যাকটিসের অংশ। ওখান থেকে স্টেপ বাই স্টেপ
প্রজেক্ট করব, তারপরে চলে যাব fiverr.com-এ, তারপরে চলে যাব আপওয়ার্কে। এইভাবে আমরা আস্তে আস্তে করে মানে স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। ওকে, সেটাই মনে হয় সবচেয়ে ভালো হয়। বাট একবারে বড়তায় যেতে গেলে সেখান থেকে ডিমোটিভেট হয়ে ফিরে আসতে হবে। আই মিন, যখন আপনি ফাইবারে আসবেন, একটা গিগ ওপেন করতে যাবেন, আপনি গিগ ওপেন করতে গেলেই এক্সাম দিতে গেলে একটা ঝামেলায় পড়ে যেতে হবে। অথবা যারা পারবেন, হয়তো পারবেন, কমপ্লিট করে ফেললেন, কিন্তু কাজ না পেলে তখন কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতানি ভাব চলে আসবে যে কি হলো, কাজ হচ্ছে না কেন, এত কষ্ট করে শিখলাম, হচ্ছে না কেন, কাজ পাচ্ছি না কেন। এই যে নেগেটিভ চিন্তা ভাবনা আসতে আসতে একটা সময় পরে মনে হবে যে হ্যাঁ, তাহলে হয়তো গ্রাফিক্স আমাকে দিয়ে হবে না, আমি তাহলে অন্য সেক্টরে যাই। অমুক ডিজিটাল মার্কেটিং এ দেখি অনেকে লাখ লাখ টাকা ইনকাম করে, আবার ওয়েবসাইটে দেখি অনেকে এই করে ওই করে তাই করে অনেক কিছু করে, এটা দিয়ে হচ্ছে না, তখন অন্য সেক্টরে চলে যাবেন, যে সেটাতেও একইভাবে ফাইবারে এসে একটা অ্যাকাউন্ট খুলবেন, একই কাজ হবে। তো আমি বলবো যে অল্প অল্প করে, ছোট ছোট করে, স্টেপ বাই স্টেপ এগোলে অবশ্যই সাকসেস আসাটা পসিবল। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেস। তার মধ্যে রয়েছে আমাদের সবচেয়ে মানে বড় যে মার্কেট প্লেস, সেটা হচ্ছে graphicriver.net। এই ওয়েবসাইটটা থেকে আমি আপনাদের যথেষ্ট ছবি টবি দেখাই বা বিভিন্ন ডিজাইন দেখিয়ে থাকি। ওকে, এই একটা দেখা যাচ্ছে, তারপরে shutterstock.com, freepik.com, এইগুলো হচ্ছে সব রিসেলেবল মার্কেট প্লেস। এখানে আমরা যদি ছোট্ট একটা ডিজাইন দেখি, যেমন এই ডিজাইনটা যদি ওপেন করি, আমরা খুব স্বাভাবিক সিম্পল একটা ডিজাইন দেখেন। এখানে কাজটা কিভাবে হয়, এখানে হয় হলো একজন ডিজাইনার তার যে কোনো ধরনের ডিজাইন এখানে সাবমিট করবে নিয়ম অনুযায়ী। সাবমিট করার পরে যদি রুলস ব্রেক না হয়, নিয়ম ঠিক থাকে, যেমন 100% ক্রিয়েটিভিটি থাকতে হবে, আই মিন কোনো কপি পেস্ট থাকা যাবে না, ওন ডিজাইন হতে হবে এবং ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে। ইচ্ছা মতো একটা অবঠা ডিজাইন করে দিলাম, মন চাইলো কালার মেরে দিলাম এবং শেপ দিয়ে দিলাম, টুলস দিয়ে আঁকিবুকি করে একটা কিছু করে দিলাম, তা কিন্তু হবে না। ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে, কপি পেস্ট হওয়া যাবে না, ডিজাইনটা দেখতে লুক মানে যেন ভালো হয় সেটা অবশ্যই হতে হবে। দেন একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে $6 থেকে $5 বা $7 পর্যন্ত দেওয়া যায়, ডিমান্ড করা যেতে পারে। ডিজাইনের ক্ষেত্রে বা ডিজাইন অনুযায়ী একটা ডিমান্ড দেওয়া যায়, যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে $6, ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে $8, $7 দেওয়া যেতে পারে। ট্রাইফোল্ড কার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে $10 পর্যন্ত দেওয়া যেতে পারে। তো এখানে এই বিজনেস কার্ডটা যিনি দিয়েছেন তিনি $6 এখানে উল্লেখ করে দিয়েছেন। $6টা কি, $6টা হচ্ছে এখানে কিনে নিবে, এইটা কিনে নিবে যার প্রয়োজন হবে, এবং বাই নাওতে ক্লিক করে স্টেপ বাই স্টেপ ডলারটা পে করে দেন এই কার্ডটা কিনে নিতে পারবে পিএসডি এবং এআই ফাইলে, যেটা কিনা সে ডাউনলোড করে নিজের ইনফরমেশন দিয়ে প্রিন্ট করে ফেলবে। জাস্ট এতটুকু, সে কিনলো কি একটা ডিজাইন। ওকে, এখন দেখেন এখানে এই কার্ডটা এই পর্যন্ত কতবার সেল হয়েছে, 1991টা সেল হয়েছে, 91 বার সেল হয়েছে এই কার্ডটা। এবং লাস্ট আপডেট করা হয়েছে 15 সালে, 15 সাল থেকে এই পর্যন্ত এই কয়বার সেল হয়েছে। তো একটু হিসাব করেন, 1991 গুণ 6 দিলে কত হয়, অবশ্যই অনেক টাকা হয়। তাহলে একজন ব্যক্তির যদি একটা কার্ড দিয়ে এই 15 সাল থেকে এই পর্যন্ত এতবার সেল হতে পারে, তাহলে এই ব্যক্তির যদি আরো কার্ড থাকে বা আরো ডিজাইন থাকে, তাহলে কত টাকা তার ইনকাম হতে পারে। আমরা জাস্ট এই লোকটার অন্য ডিজাইন গুলো দেখে নিই। দেখেন, এটা হচ্ছে 35 বার সেল, এটা হচ্ছে 71 বার, এটা 47 বার, 114 বার, 139 বার, এইভাবে করে একটা 824 বার দেখা যাচ্ছে, 311, 114, হ্যাঁ, তারপরে 24টা দেখা যাচ্ছে। এগুলো কিন্তু আবার $6, $5-এরও কাজ আছে এখানে, $5, $6, যে $6, আরো কাজ আছে এখানে, অনেক কাজ। 85, এখানে যে $5, তারপরে এই যে $29 একটা কাজ, এবং সেটা কিন্তু $7, সরি 7 বার বিক্রি হয়েছে। আবার এখানে $3 কাজ এখানে দেখা যাচ্ছে, 13 বার সেল হয়েছে, এটা টোটালি সেল হয়নি, এটা 29 বা টোটালি সেল হয়নি। টোটাল মানে এখানে এই মার্কেট প্লেসের একটা জরিপে দেখা গেছে যে এখানে যদি কারো 1000 থেকে 1500 কাজ থাকে, যে কোনো ডিজাইনই হতে পারে, এখানে যদি অ্যাপ্রুভড কাজ থাকে, অবশ্যই তার প্রতি মাসে $700 থেকে $800 মিনিমাম ইনকাম হবে, এবং এটা হচ্ছেও। ওকে, তো অনেক সহজে কিন্তু আমি বলে দিলাম যে $700-800 বা 1000 কাজ এখানে বা 1500 ডিজাইন। আপনি একটু চিন্তা করে দেখেন, অতটা সহজ না বিষয়টা।
কারণ হলো প্রতিদিন যদি একটা ডিজাইনও আমি তৈরি করি, প্রতিদিন কিন্তু একটা ডিজাইনের বেশি করাটা খুব কষ্ট বা খুব টাফ, কারণ হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন হতে হবে। সুতরাং একটা ডিজাইন করতে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে যদি ক্রিয়েটিভ করতে চাই, এবং সেটার যাবতীয় ফাইল আমাকে রেডি করে সাবমিট করার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো একদিনে যদি একটা ডিজাইন হয় তাহলে 365 দিনে 365টাই আমি ধরলাম, ঈদের দিনও ডিজাইন করবেন আপনি, সাপোজ কথার কথা বললাম, তো 365 দিনও যদি হয় তাহলে 1000 ডিজাইন করতে মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে। তো এত লং টাইম যদি কেউ এখানে স্পেন্ড করে তাহলে নিশ্চয়ই এই সময়টুকুর মূল্য এই প্রতিষ্ঠান দিবে, এতটুকু আশা করাই যায়। সুতরাং আমি বলবো এই লং টাইম যদি আমরা কেউ দেই এবং এখানে এতগুলো ডিজাইন আমাদের থাকে, তো $800 ইনকাম আসাটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, এটা হচ্ছে রিসেলেবল মার্কেট প্লেসের একটা মজা, সেটা হচ্ছে ডিজাইন আমি একবার করে রেখে দিলাম, এখান থেকে কন্টিনিউ আজীবন আমার ডলার আসতেই থাকবে, বাড়ি ভাড়া, মানে বাড়ি ভাড়া দিয়ে খাওয়ার মতো বিষয়টা। ওকে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি রিসেলেবল মার্কেট প্লেসের বিষয়টা। এই চারটাই ছিল মূলত আমাদের মার্কেট প্লেসের ধরন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার কিভাবে অ্যাকাউন্ট করে কাজ করতে হয়, যেহেতু এটা প্রাথমিক একটা বিষয়, ওটা আমরা দেখবো ডিটেলস। আর এরপরে আমরা চলে যাব হচ্ছে আগামী ক্লাসে আমরা সবাই থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আগামী ক্লাসে আমরা একটা প্রজেক্ট ডিজাইন দেখবো। প্রজেক্টটা হচ্ছে বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড দেখবো, তারপরের ক্লাসে ফ্ল্যাট ডিজাইন দেখবো, তারপরের ক্লাসে ফ্রিল্যান্সারে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আমরা সেই দিকটাতে যাব। এরপর আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। ওকে, তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হলো।